হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তাহলে আমরা আবার তোমাদের কাছে ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওটি হলো কালপুরুষ উপন্যাসের 10ম অংশটিকে ভিত্তি করে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। কথাগুলো কানে ঢুকছিল না অর্কর। খাওয়া শেষ হওয়ার পর মাধবীলতা ওকে নিয়ে পড়েছিল। প্রাণপণে বোঝাবার চেষ্টা করছিল ছেলেকে এই বস্তির আর 5টা পরিবারের মতো তারা নয়। পৃথিবীতে সব কিছু নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু রুচিবোধ, ভদ্রতা এবং মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা যেন লোপ না পায়। ওর বাবা এই দেশটাকে নতুনভাবে গড়তে চেয়েছিল, কোটি কোটি মানুষ যাতে পেট ভরে খেয়ে সুস্থ স্বাভাবিক পরিবেশে বাঁচতে পারে সেই স্বপ্ন দেখেছিল। কিন্তু বড় দাম দিতে হয়েছে তাকে। সে নিশ্চয়ই প্রতিদিন এটা দেখছে। মাধবীলতা অবশ্য নিজের পরিশ্রমের কথা ছেলের কাছে বলল না, যেন এমন ঘটনা যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া লজ্জার। তাদের দুজনের আশা ভরসা অর্ক, ওর জন্যেই বেঁচে থাকা যায়। 1 বছর না হয় পরীক্ষার ফল খারাপ হয়েছে, কিন্তু তাতে কিছু এসে যায় না। বাইরের হইচই থেকে মন সরিয়ে এনে অর্ক পড়াশোনা করুক। মাধবীলতা কিছুদিন বাদেই এখান থেকে উঠে একটু ভদ্র পাড়ায় চলে যাবে। তখন আর অসুবিধা হবে না অর্কর। যতদূর পড়তে চাইবে অর্ক মাধবীলতা তাকে পড়াবে। বইয়ের জগতে একবার ঢুকে পড়লে মনে হবে পৃথিবীতে এর চেয়ে আরামের আর কিছুই নেই। অর্ক এমন কিছু ভবিষ্যতে করুক যাতে নিয়ে তারা তাকে নিয়ে গর্ব করতে পারে। 5 জনে বলুক যে অর্ক তাদের ছেলে, তারা যেন 5 জনকে বলতে পারে যে অর্ক তাদের ছেলে। মাঝে মাঝে মন ফিরিয়ে আনার চেষ্টা করছিল অর্ক। মায়ের কথা তাকে শুনতে হচ্ছে, কিন্তু হাড়খানা ছাড়া অন্য কিছু সে ভাবতে পারছে না। ভাত খেয়ে মুখ ধোয়ার সময় সে কলতলাটাও ভালো করে দেখে এসেছে। না, কোথাও হাড় নেই। তাহলে এই সময় মাধবীলতা তাকে জিজ্ঞাসা করলো, কি হলো? আমি যা বলছি তা কানে ঢুকছে? আমার পড়াশোনা করতে ভালো লাগে না, অর্ক মুখ ফেরালো। যেন দম বন্ধ হয়ে গেল মাধবীলতার। এতক্ষণ ধরে বোঝাতে বোঝাতে যে শান্তির ছায়াটুকু জমছিল, মুহূর্তেই তা উধাও হলো। তবু সে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, কি ভালো লাগে? জানি না। জানি না বললে চলবে না, তোকে স্পষ্ট করে বলতেই হবে তুই কি করতে চাস। বস্তির ওই লুম্ফেনগুলোর সঙ্গে আড্ডা মারলে চলবে? লুম্ফেন? লুম্ফেন মানে কি? মাধবীলতা হতাশ ভঙ্গিতে অনিমেষের দিকে তাকালো। অনিমেষ এতক্ষণে ছেলের দিকে তাকিয়েছে। বলল, পড়াশোনাকে ভালোবাসতে হবে। কি হবে পড়ে? আজকাল কেউ পড়াশোনা করে বড় হয় না। কি করে হয়? তাহলে বিএ পাস করা সুনিন্দা রকে আড্ডা মারতো না। মার্ডার দেয়ারি দুধ বেচে যে লোকটা, সেও নাকি বিএ পাস। তুমিও তো পড়াশোনা করেছো, কি বড় হয়েছো বলো? অর্ক সোজাসুজি মাধবীলতাকে প্রশ্ন করলো। মাধবীলতার মুখ টান টান। কিন্তু কি করলে বড় হয় এখনো বলিসনি। আমি জানি না। পড়াশোনা করলে যদি বড় হওয়া যেত তাহলে এত হাজার ছেলে পড়ছে, সব বড় হয়ে যেত। সতীশদা পাড়ার সবাই তাকে খাতির করে, সিপিএম এর নেতা বলে। ক্লাস 10 অবধি পড়েছে, সবাই জানে। সতীশদা একদিন মন্ত্রী হয়ে যাবে, তখন? অর্ক উঠে দাঁড়ালো। মাধবীলতা জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? কাজ আছে। কাজ? তোর আবার কি কাজ? শোন, তোকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি চাই না যে তুই 12 ক্লাস পাস করার আগে আমার কথার অবাধ্য হোস। তারপর তুই যা ইচ্ছে কর, আমি দেখতে যাব না। কিন্তু এখন থেকে ওই নোংরা ছেলেগুলোর সঙ্গে মেলামেশা বন্ধ করতে হবে। একজন ছাত্রের যা যা দরকার তুমিও তাই করবে। সন্ধে হবার আগেই বাড়িতে ফিরবে। এসব যদি না করতে পারিস তাহলে আমাকে স্পষ্ট বলে দে। অর্ক মায়ের মুখের দিকে তাকালো। কেন জানে না, ওই মুখের দিকে তাকালে তার বুকের ভেতরটায় কেমন ভয় হয়। সে জানে তাদের বাঁচানোর জন্য মা সারাদিন পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু পড়াশোনা করে যে কিছু হয় না এই কথাটা মাকে বোঝাবে কে? বরং কিলার কথাটা সত্যি। মুরগি ধর আর জবাই কর, নইলে তুমি ভেগে যাবে। ঠিক তখনই দরজায় শব্দ হলো। মাস্টারিনি? মুখ্য বুড়ির গলা। মাধবীলতার কপালে ভাঁজ পড়ল। অর্ক এরকম সুযোগ ছাড়ল না। চট করে ঘুরে দরজার পাল্লা খুলে জিজ্ঞাসা করলো, কি চাই? বুড়ি তখন দরজার গোড়ায় উবু হয়ে বসেছে। মাস্টারিনি নেই? মাধবীলতা বুড়িকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, আছি, কি দরকার? তোমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি না? হয়ে গেছে। হাঁড়িতে 2 মুঠো আছে কি? কেন? কাল থেকে কিছুই খাইনি আমি, পেটে বড় জ্বালা ধরেছে লা।
ডুকরে উঠল বুড়ি। অন্ধ চোখ দুটো ভাঁজ করা হাঁটুর ওপর স্থির। বাড়ির লোক খেতে দেয় না, সে তো কাল শ্মশান থেকে ফেরেনি। মাধবীলতা অর্কর দিকে তাকাতে চটকর সে দরজা পার হলো। আমি স্কুল থেকে ঘুরে আসছি, দুদিনে কি পড়ালো? আর দাঁড়ালো না সে। অনুদের ঘর পেরিয়ে কলতলায় এসে আবার থমকে দাঁড়ালো। কিলা যদি কাল থেকে ঘরে না ফিরে থাকে তাহলে কোত্থেকে অত মাঞ্জা দিল? কিলার মা নেই, বাপটা খুব সুড্ডা, বুড়িটাকে খেতে দেয় না বোধ হয়। অর্কর চোখ ঘুরছিল। কলতলার ইটের খাঁজগুলো সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। অনেক ভেবেচিন্তে সে নিশ্চিন্ত হয়েছে যে হাড়খানা এই কলতলায় পড়েছে। নিশ্চয়ই কোনো শালা হজম করেছে মালটাকে। এর মধ্যে অনেকেরই চোখে পড়ে গেছে যে অর্ক কিছু খুঁজছে। কেউ কেউ জিজ্ঞাসা করতে আরম্ভ করলো, এ শালা এক ঝামেলা, বলাও যাবে না, আবার চাপলে মুরগি। সে গম্ভীর গলায় বলল, স্নান করার সময় পকেটে একটা টাকা ছিল, সেটা পড়ে গেছে, গোল টাকা। সঙ্গে সঙ্গে কয়েক জোড়া চোখ টাকাটাকে খুঁজতে লাগলো। অর্ক মনে করতে চেষ্টা করছিল তার স্নানের সময় কে কে ছিল। ওপাশের ঘরের একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল তখন, খালি গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষছিল। মনে হতেই অর্ক পাশের সরুগুলি দিয়ে এগোলো। ঘরের দরজায় মেয়েটা দাঁড়িয়ে আঙুল চুষছে। অর্ক তাকে জিজ্ঞাসা করলো, এই, তখন স্নানের সময় আমার পকেট থেকে যেটা পড়েছিল সেটা কে নিয়েছে দেখেছিস? খুব দ্রুত ঘাড় নাড়ল মেয়েটা। না। হতাশ হলো অর্ক। আর কে ছিল? তখনই ওর মনে সেই কালো মেয়েটির মুখ ভেসে উঠল। কিলা বলে ও নাকি লাইনের, রোজ বিকেলে সেজেগুজে ঈশ্বরপুকুর লেন থেকে বেরিয়ে যায়। সবাই জানে ঝুমকি নার্সিংহোমে আয়ার কাজ করে। কিলা বলে, ফোট ওসব নকশা, আমি নিজের চোখে দেখে এসেছি খদ্দেরদের সঙ্গে রিক্সায় যেতে। এরপরে আর কথা চলে না। মেয়েটার মুখ চোখ দেখে বিশ্বাস করতে অবশ্য ইচ্ছা হয় না অর্কর। কিছুদিন আগে সে কিলাদের সঙ্গে খান্না সিনেমার সামনে দাঁড়িয়েছিল। তখন বিকেল। একটা মেয়েকে দেখিয়ে কিলা বলেছিল, এ সালিও রান্ডি। রকে বসে এইসব শব্দগুলো ভালো মতন বুঝে গেছে অর্ক। ও দেখলো একটি মাঝবয়সী মেয়ে হেলে দুলে যাচ্ছে, মুখে খসখসে সাদা পাউডার, কাজল, চোখ ছাড়িয়ে অনেকটা ডানা মেলেছে। সে চাপা গলায় জিজ্ঞাসা করলো, কি করে বুঝলি? কিলা হেসেছিল, তারপর বলেছিল, কোথায় ঢোকে দেখ। অর্ক ডেকেছিল। রাস্তা পার হয়ে মেয়েটা চাপা ঘরগুলোর খাঁজে ঢুকে গেল। সেখানে বিভিন্ন বয়সের কুৎসিত চেহারার আরও কিছু মেয়ে দাঁড়িয়ে গল্প করছে। কিলা বলেছিল, এটা খুব খারাপ ঠেক ওস্তাদ, সীতাপতি আর গণপতিদের মন্দির। অর্ক জিজ্ঞাসা করেছিল, তারা কে? হো হো করে হেসে উঠেছিল কিলা, দুই ভাই। পরে অবশ্য বিলুর মুখে সীতাপতি আর গণপতির ব্যাখ্যা জেনেছে অর্ক। ভাবলেই গা শিউড়ে ওঠে। বিলু অবশ্য গোপনে তাকে আর একটা খবর জানিয়েছিল, খুড়কিকে নাকি সীতাপতি ধরেছিল, অনেক কষ্টে ছাড়িয়েছে। তারপর তাকে খুড়কিকে দেখলেই ওই কথাটা মনে পড়ে, কেমন একটা অস্বস্তি হয়। কথা বলে কিন্তু একটা ব্যবধান রেখে দিয়ে। দ্রুত পা চালালো অর্ক। ঝুমকির বাবা দরজায় বসে বিড়ি ফুঁকছিল। 3বার নিমতলায় যেতে যেতে যায়নি বুড়ো। শরীরের সব কটা হাড় দেখা যায়, হাড়ের ওপর একটা চামড়া টাঙানো। মুখেও এক চিলতে মাংস না থাকায় কঙ্কালের মতো দেখায়। অর্ক জিজ্ঞাসা করলো, ঝুমকি আছে? মাথা নাড়ল বুড়ো, না, ডিউটিটা গেছে। শোনা মাত্র সন্দেহ পাক খেল, ও তো বিকেলে যায়, আজ তাড়াতাড়ি গেল। কোথায় ডিউটি? এই সময় ঝুমকির মা ভেতর থেকে এসে দরজায় দাঁড়ালো। কেন, কি দরকার? দরকার আছে। অর্ক চোয়াল শক্ত করলো। কাল সকালে এসো, বলে গেছে ফিরতে রাত হবে। ওসব আমি জানি না, ডিউটিটা কোথায় বলে দিন। জবরদস্তি না কি? সে যদি বলেন তবে তাই, ভালো মুখে বলছি এখনো। ঝুমকির বাবার এবার কাশি উঠল। বিড়ির ধোয়া গলায় আটকে যাওয়ায় শরীরের খামচা কাঁপতে লাগলো থরথর করে। দুটো চোখ ঠিকরে বেরিয়ে এসেছে, মুখে গোঁগো শব্দ। সেই অবস্থায় হাত নেড়ে বউকে ইশারা করছিল বলে দিতে। তারপর একটু সামলে নিয়ে ঘ্যাস ঘ্যাসে গলায় বলল, মেয়ে গেছে কাজ করতে, বললে দোষ কি? ঝুমকির মা মুখ ঘোরালো। ধর্মতলায় আয়ার চাকরি। ধর্মতলার কোথায়? জানি না, কি একটা সিনেমার সামনে, গ্লোব না কি যেন। গ্লোব? ওই রকম। তা ওখানে ওর খোঁজে কেউ গেলে মালিক খুব রাগ করে। এমন কি দরকার তা বুঝছি না। অর্ক কথাটার জবাব না দিয়ে নিমুর দোকানের সামনে এসে দাঁড়ালো। শিব মন্দিরের রক এখন ফাঁকা।
নিমুর দোকানের সামনে দাঁড়িয়ে দুজন চা খাচ্ছে। কি করা যায়? ঝুমকি যে হারখানা নিয়েছে তার কোনো প্রমাণ নেই, কিন্তু আজ এত তাড়াতাড়ি বাড়ি থেকে বের হলো কেন? এতেই মনে হচ্ছে দাল মে কুচ কালা হে। ধর্মতলায় খুব বেশি যায়নি অর্ক। গ্লোস সিনেমাটা কোথায় মনে করতে চেষ্টা করলো সে। বিলুটাকে সঙ্গে নিলে কাজ হতো, কিন্তু শালা হিস্সা চাইবে। তাছাড়া নার্সিংহোমের নামটা সে জানে না, গিয়ে খুঁজে পাবেই বা কি করে? কিন্তু হার পেয়েছে বলে যদি ঝুমকি তাড়াতাড়ি বেরিয়ে যায়, তাহলে ওটা ফর্সা করেই বাড়িতে ফিরবে। সেক্ষেত্রে এখানে বসে আঙুল চুষে কী লাভ? অর্ক ঠিক করলো সে যাবে। জায়গাটা মোটেই চেনা নয়, কিন্তু চিনে নিতে কতক্ষণ? হনহন করে বড় রাস্তার দিকে যেতে যেতে ওর মনে হলো খুরকির মতো একটা কিছু সঙ্গে রাখা দরকার। মনে জোর বাড়ে, কাজও দেয়। কি রাখা যায়? চওড়া স্মৃতিতে সিঁদুর পড়তে পড়তে মাধবীলতা বলল, ছেলেটাকে ফেরাতেই হবে, আমি কিছুতেই হেরে যাব না। অনিমেষ শুয়ে শুয়ে মাধবীলতাকে দেখছিল, কথা বলল না। আয়নার মুখের দিকে তাকিয়ে মাধবীলতা বলল, 2 বছর, মাত্র 2 বছরে ও এতখানি পাল্টে গেল কি করে তা বুঝতে পারি না। অনিমেষ নিচু গলায় বলল, পরিবেশ। মাধবীলতা ঘুরে দাঁড়ালো। পরিবেশ খারাপ তো আগাগোড়াই ছিল, ভাবলে কুল পায় না আমাদের ছেলে। এবার অনিমেষের গলার সুর পাল্টালো, তুমি একা থাকলে হয়তো এরকম হতো না, আমিই দায়ী। শরীর শক্ত হয়ে গেল মাধবীলতার। দাঁতের তলায় এক চিলতে ঠোঁট চলে এলো। অপলকে অনিমেষকে দেখলো সে। তারপর ধীরে ধীরে খাটের পাশে এসে হাত রাখলো অনিমেষের বুকে। তুমি আমাকে কি মনে করো, যন্ত্র? মানে? আমি কখনো ভুল করব না, আমার রাগ অভিমান কিছু থাকবে না, চুপচাপ মুখ বুজে সব সহ্য করে যাব। আমি তো আর 5টা মেয়ের মতো নি। তুমি কেন বোঝো না? শেষের দিকে মাধবীলতার গলা ধরে এলো। দুহাতে মাধবীলতার হাত টেনে নিল অনিমেষ। কে বলল আমার শরীর গিয়েছে? কিন্তু বোধটুকুটাও শেষ হয়নি। মাধবীলতার বুক উজাড় করে নিঃশ্বাস ফেলল। তারপর হাত সরিয়ে নিয়ে বলল, আমাদের যেমন করেই হোক এখান থেকে চলে যেতে হবে। কি করে সম্ভব? জানি না, দরকার হলে আরও টিউশনি করব। অনিমেষ উঠে বসলো। তুমি মরে যেতে চাও? মাধবীলতা হাসল, না, আমার কপালে মরণ নেই। শোনা মাত্র অনিমেষ গম্ভীর হলো। তারপর বলল, আমি ভাবছি কিছু রোজগারের চেষ্টা করব। এইভাবে আর বসে থাকা যায় না। মাধবীলতার কপালে ভাঁজ পড়ল। তার মানে এই শরীর নিয়ে তুমি বাইরে বের হবে? অসম্ভব। অনিমেষ বলল, কেন? আমি তো এখন অনেকটাই ভালো আছি। মাধবীলতা দৃঢ় গলায় বলল, না, ওসব চিন্তা তোমাকে করতে হবে না। অনিমেষ মাথা নাড়ল। বোকামি করছো, সময়ের সঙ্গে তাল মেলাও। মাধবীলতা বলল, কিভাবে রোজগার করবে তুমি? জানি না, যা হোক কিছু, সামান্য আয় হলেও সংসারের উপকার হবে। এসব নিয়ে তুমি ভেবো না। মাধবীলতা ভারী পা ফেলে আয়নার সামনে চলে এলো। এই অবস্থায় তুমি টাকার জন্য ছুটছো? এটা আমার লজ্জা। লতা! মাধবীলতা চমকে তাকালো। অনেকদিন পরে এই ডাক। অনিমেষ বলল, তুমি একটুও রক্ত মাংসের নও? তোমার মাথা। জামা কাপড় পরা হয়ে গেলে মাধবীলতার একটা কথা মনে পড়ল। জানো, কাল সুপ্রিয়া আমাকে জিজ্ঞাসা করছিল কত বছর বিয়ে হয়েছে। তা আমি বললাম 18 বছর। সে কি? কেন, অবাক হওয়ার কি আছে? তোমাকে যেদিন প্রথম দেখেছি সেই দিনই তো বিয়ে হয়ে গেছে। পারো বটে। অনিমেষ হাসল। দিনগুলো কি দ্রুত চলে যাচ্ছে। জেল থেকে যখন এলাম তখন খোকার বয়স 7, আর এই 8 বছরে ওকে দেখাই 20। আচ্ছা, আমি কি খুব বড় হয়ে গেছি? অনিমেষ মাধবীলতার দিকে তাকালো। মাধবীলতা ঠোঁট টিপে হাসল। আমাকে দেখে বুড়ি মনে হয়? মোটেই না, তোমার ন্যাবা হয়েছে। বাঙালি মেয়েকে 40-এ বুড়ি দেখাবে না তো কি? যাক, অনেক দেরি হয়ে গেছে। খোকা ফিরলে পড়তে বসতে বলবে, আমি তাড়াতাড়ি ফিরব। তড়িঘড়ি টিউশনি বেরিয়ে গেল মাধবীলতা। 3 নম্বরে তখন প্রচণ্ড শব্দ। হাজারটা মানুষ চিৎকার করে কথা বলছে। শব্দ না করে এখানে কেউ থাকতে পারে না। তারপর সন্ধ্যের শুরু থেকে হয় উনুনে আগুন দেওয়া। গলগল করে ধোঁয়া ঢোকে ঘরে। দ্রুত স্ত্রীকণ্ঠ কদাকর চিৎকার উঠছে। অশ্লীল শব্দগুলো কি সহজে ওদের জিভে উঠে আসছে। অনিমেষ কান খাড়া করল। একজন অন্যজনকে গালাগাল করছে গতরের দেমাকের জন্য।
আর স্বামীর কি দোষ যদি কেউ গতর দেখিয়ে ডাকে? যাকে বলা হচ্ছে সেও ছাড়ছে না। যে বউ স্বামীকে ধরে রাখতে পারে না তার এত গলার জোর কিসের? অনিমেষ বিছানা ছেড়ে মাটিতে পা দিল। তারপর ক্রাচে ভর দিয়ে হ্যান্ডলুমের পাঞ্জাবিটা গলিয়ে নিল। দরজায় তালা দিয়ে অনিমেষ ঠুকঠুক করে গলি দিয়ে এগিয়ে গেল। বেশ অন্ধকার হয়ে এসেছে। সেই স্ত্রীলোক দুটি ওকে দেখে একবার থমকে গিয়েই পুরো দমে শুরু করলো। অনুদের বাড়ির সামনে হরিপদ চুপচাপ বসে আছে। দুটো শিশু মাতৃবিয়োগের চিহ্ন নিয়ে বাপের দুপাশে বসে আছে। অনিমেষ কথা বলতে গিয়ে সামলে নিল। কি কথা বলবে সে? সান্ত্বনা দেবে? কোনো মানে হয় না। অবিনাশের উনুনের কারখানায় সেদিনের মতো কাজ সবে শেষ হয়েছে। কারিগররা জামা পরছিল। অনিমেষ ভেতরে ঢুকে বেঞ্চিতে বসল। এক চালায় কারখানা। নিচে টিন পেটাই এবং উনুনের কাঠামো তৈরি হয়। সেগুলোকে চালার ওপরে নিয়ে গিয়ে মাটি লাগিয়ে রোদ্দুরে রেখে দেয় আর একদল। ভালো রোজগার অবিনাশের। 8 জন লোক কাজ করে এখানে। অবিনাশ নিজেও খাটে। এককালে ওর পরিবার এই বস্তিতেই ছিল। এখন উল্টাডাঙায় বাড়ি ভাড়া নিয়েছে সে। বছর 3 আগে আলাপ হওয়ার পর অবিনাশ বলেছিল, আপনার মতো শিক্ষিত লোক এখানে থাকবে ভাবাই যায় না। মাঝে মাঝে পায়ের ধুলো দেবেন, কথা বলে সুখ পাবো। সেই থেকে এখানেই রোজ একটু বসে অনিমেষ। 4টে নাগাদ আসে, আবার 6টায় ফিরে যায়। কাজ করার ফাঁকে ফাঁকে কথা বলে অবিনাশ, চা খাওয়ায়। আর সেদিনের খবরের কাগজটা পড়া হয়ে যায় অনিমেষের। আজ একটু দেরি হয়ে গেল অনিমেষের, আর আসামাত্রই লোডশেডিং। অবিনাশ ওকে দেখে একটু ইতস্তত করে বলল, কি ব্যাপার, আজ একটু বিলম্ব হয়ে গেল দেখছি? অনিমেষ ক্রাচ দুটো পাশে রাখতে রাখতে বলল, হ্যাঁ, আর সেই সঙ্গে লোডশেডিংও নিয়ে এলাম। অবিনাশ মাথা নাড়ল। জন্ম, মৃত্যু, বিবাহ এবং লোডশেডিং কখন হবে তা কি কেউ বলতে পারে? তা আমার কাজ আজকের মতো শেষ। এই অন্ধকারে কাগজ পড়া যাবে না। অবিনাশ একটা ভূষো মাথা হ্যারিকেন অনেক কসরত করে জ্বালালো। কারখানার লোকজন চলে গেছে নিজের জায়গায়, বাবু হয়ে বসে পড়ল। তা বলুন মিত্তির মশাই। আবছা আলোয় অনিমেষ লোকটাকে দেখল। সবসময়ই মনে হয়েছে বেশ সহৃদয়, তবু সে একটু ইতস্তত করছিল। অবিনাশ জিজ্ঞাসা করল, কিছু বলবেন মনে হচ্ছে? হ্যাঁ, আপনি মানে কি বলছিলাম যে কিভাবে বলবো তাই ভাবছি। কি ব্যাপার? মানে আমার একটা কাজ দরকার। কাজ? কি কাজ? যা হোক কিছু, এভাবে বেকার বসে থাকা আর যাচ্ছে না। আপনার কথা মনে পড়লো, যে কোনো উপায়ে যদি বলে দেন। ও, চাকরির কথা বলছেন? হ্যাঁ, বাজার তো খুব খারাপ, চাকরি পাওয়া সত্যিই মুশকিল। তাছাড়া আপনি কি ধরনের চাকরি করতে চাইছেন? যে কোনো চাকরি, আমার কোনো পছন্দ অপছন্দ নেই, যাতে কিছু টাকা আসে তাতেই চলবে। একটা কিছু না জানলে? আমি কিছুই জানি না, তবে চেষ্টা করতে পারি। দেখুন মিত্তির বাবু, আমার তো চাকরি দেওয়ার ক্ষমতা নেই, তবে একটা কোম্পানিকে জানি, আমি তাদের বলতে পারি। তবে ওই পা নিয়ে যাওয়া আসা করতে পারবেন তো? আমি এখন সব পারবো। কথাটা বলে অনিমেষ হাসবার চেষ্টা করতেই বাইরে একটা বিকট শব্দ উঠল। সঙ্গে সঙ্গে দুটো বোমা ফাটার শব্দে কানে তালা লাগার জোগাড়। লোকজন সব পরিপরি কি মরি করে বস্তির মধ্যে ঢুকে পড়েছে। তারপরেই চারপাশ চুপচাপ। অবিনাশ লাফিয়ে দরজার কাছে গিয়ে ঝাঁপটা টেনে দিল। আর তখনই গলা শোনা গেল, আবে ওই বাচ্চারা বেরিয়ে আয় শালা, এক বাপের পয়দা হস্ত সামনে এসে দাঁড়া। যাদের উদ্দেশ্যে এই আহ্বান তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। দ্বিতীয় গলা বাজল, আবার যদি আমাদের পাড়ায় দেখি তাহলে 3 নম্বর জ্বালিয়ে দেব বলে দিয়ে গেলাম। কয়েক সেকেন্ড শব্দহীন কাটল। তারপরেই ঈশ্বরপুকুর লেনে হৈ হৈ পড়ে গেল। যারা এসেছিল তারা ততক্ষণে চলে গিয়েছে। এবার বিভিন্ন বয়সী মানুষ নিমুর চায়ের দোকানের সামনে গলা তুলে প্রতিবাদ জানাচ্ছে ঘটনার। যে বেশি চিৎকার করছে সে তত দৃষ্টি আকর্ষণে সক্ষম হচ্ছে। বেপাড়ার ছেলে এসে পাড়ায় মোস্তানি করে গেল, মা বোন তুলে কথা বলে গেল। খুড়কি কিলা বিলু কোথায়? 3 নম্বরের উচিত এর জবাব দেওয়া। অনিমেষ বলল, ঝাঁপটা খুলে দিন, হাওয়া আসুক। অবিনাশ মাথা নাড়ল, না মশাই, এসব চুল্লুদের বিশ্বাস নেই, হারামির জোক এক একটা। অনিমেষ নিঃশ্বাস ফেলল। আচ্ছা, কারখানায় কিছু করা যায় না? কি করবেন? এখানে তো টিন পেটাই আর উনুন বানাতে হয়।
তাই যদি করি, একটা জায়গায় বসে টিন পেটাতে ঠিক পারবো। ধুত, ওসব আপনাকে মানায় নাকি? আপনি শিক্ষিত মানুষ, 5 জনে কি বলবে? তাছাড়া কাজটা যত সহজ ভাবছেন তা নয়। আবছা আলোয় অবিনাশ কান খাড়া করে বলল, এসো। ঝাঁপে শব্দ হয়েছিল মৃদু। অনুমতি পাওয়া মাত্র লিকলিকে রোগা একটা লোক সুরুত করে ঝাঁপ সরিয়ে ঢুকে পড়ল। ময়লা ধুতি পাঞ্জাবি এবং বেশ কালো শরীরটা প্রায় অন্ধকারে অনিমেষের দিকে তাকালো। অনিমেষ লোকটাকে কখনো দেখেনি। অবিনাশ ডাকলো, এসো জনার্দন। উনি মিত্তির মশাই, খুব বড় নকশাল ছিলেন। পুলিশ 2টো পা খেয়ে নিয়েছে, তা মিত্তির মশাই। কথাটা শেষ করলো না অবিনাশ, কিন্তু বোঝা গেল এবার সে অনিমেষকে উঠে যেতে বলছে। জনার্দন বলল, 5 মিনিট বসে যাওয়াই মঙ্গল, কারণ বাইরের হাওয়া ভালো নয়। অবিনাশ তাড়াতাড়ি বলে উঠল, তাই নাকি? তাহলে উঠবেন না, একটু বসুন। মানে এই সময়ে আপনি তো কখনো আসেন না, তাই সংকোচ হচ্ছিল। কেন, কিসের সংকোচ? সারাদিন হাড়ভাঙা খাটুনির পর এই সময় জনার্দন আসে। দৈবন্ধুতে মিলে 3-4 গ্লাস খাই আর কি। না খেলে শরীর খাটতে পারে না। আপনি ভদ্রলোক, আবার কি ভাববেন? হে করে হাসলো অবিনেশ। তাতে কি হয়েছে, আপনারা খান, আমি চলি। অনিমেষ উঠে যাচ্ছিল, কিন্তু অবিনাশ এবার বাধা দিল, না না, বসুন। একবার যখন আর ভেঙে গেছে তখন আর উঠতে হবে না। কই জনার্দন, বের করো। জনার্দনের হাতে কাপড়ের ব্যাগ ছিল, তা থেকে বাংলা মদের বোতল বের হলো। অবিনাশ গ্লাস পেছনের তাক থেকে পেড়ে বলল, মিত্তির মশাই একটুখানি। না না, আমার ওসব চলে না। জনার্দন বলল, না খাওয়াটা এক ধরনের নেশা, খুব শক্ত নেশা। আমি খাই না। কোনো শুয়োরের বাচ্চা আমাকে খাওয়াতে পারবে না। এই নেশা খাওয়ার নেশার চেয়ে কম নয়। গ্লাসে ঢালতে ঢালতে অবিনাশ বলল, তা কম দিন তো হলো না, 20 বছরই তো বটেই। আমরা 2 বন্ধুতে প্রত্যেক দিন খেয়ে যাচ্ছি। একটা গ্লাস শেষ করে জনার্দন বলল, মিত্তির মশাই, এর কি করা হয়? মানে চাকরি বাকরি? অবিনাশ বলল, অসুস্থ মানুষ, কাজ পাবেন কোথায়? এই তো একটু আগে আমাকে বলছিলেন চাকরির কথা, কিন্তু যা বাজার। অনিমেষ বলল, চাকরি না হোক, ব্যবসা পেলে তাই করি। জনার্দন জিজ্ঞাসা করল, কিসের ব্যবসা? অনিমেষ হাসল, ভাবিনি। এক জায়গায় বসে করা যায় এমন যা হোক কিছু। কোনো দোকান ঘর সস্তায় পেলে। অবিনাশ আঁতকে উঠল, সস্তা? ওই তো নিমুর চায়ের দোকানের পাশের রকটা শুনলাম 2000 সেলামিতে একজন নিচ্ছে। 3 ফুট বাই 4 ফুট, 100 টাকা ভাড়া। জনার্দন কিছুক্ষণ লক্ষ্য করলো অনিমেষকে। একটা কাজের কথা মনে পড়ল, ব্যবসাও বলতে পারেন, এক জায়গায় বসে বসে কাজ, মাসে 500-600 হবেই। দেশলাই জেলে বিড়ি ধরালো সে। অনিমেষ উদ্গ্রীব হলো, নিশ্চয়ই পারবো, বলুন কি কাজ? জনার্দন অবিনাশকে বলল, তোমার ছোট কেতোকে মনে আছে? ও মরার পর এই বস্তিতে ভালো লোক পায়নি খাঁ সাহেব, আমি বললে হয়ে যাবে। অবিনাশ মাথা নাড়ল, ও কাজ উনি করবেন? কাজের আবার লজ্জা কি? কাগজ পেন্সিল নিয়ে বসে যাবেন, মাল নেবেন, নম্বর লিখে নেবেন। আবার গ্লাস তুলে নিল জনার্দন। অনিমেষ বলল, ঠিক বুঝলাম না। ঢকঢক করে অনেকখানি গলায় ঢালল জনার্দন। তারপর বাঁ হাতের পিঠে মুখ মুছে বলল, এই বস্তিতে ছোট কেতোর খুব ভালো বাজার ছিল। একটা ভালো জায়গা বেছে নিয়ে বসে যান। খাঁ সাহেবের লোক আপনাকে ছোট স্লিপের খাতা দিয়ে যাবে। পাবলিক এসে আপনার কাছে নম্বর বললে কার্বন রেখে লিখে দেবেন, পয়সা নেবেন। সন্ধ্যেবেলায় খাঁ সাহেবের লোক সাইকেলে এসে আপনার কাছ থেকে রসিদ আর টাকা নিয়ে যাবে। যার কপালে আছে সে পাবে, মাঝখান থেকে আপনি কমিশন ছাড়বেন। খাঁ সাহেব দারুণ সুনাম, একটা পয়সা মারেন না। আরে মশাই, এই করেই খাঁ সাহেব কলকাতায় 3-3টে বার, বিরাট ট্রান্সপোর্ট কোম্পানি আর হোটেল খুলে বসেছে। নম্বরটা কিসের? উফ, আপনি কি কোনো খবর রাখেন? মাফ করবেন, একটু মদ খেয়ে আছি তো, তাই একটু বলতে ভুল হয়ে গেল। দেখলেন আবার, আপনি কি কোনো খবর রাখেন না, এটাই বলছিলাম। 2-3 হাজারই অফিসাররা খেলছে, কলেজের মেয়েরাও বাকি নেই। 2 রকম আছে রেস, কলকাতা, বম্বে, ব্যাঙ্গালোর, মাদ্রাজে খেলা হয়। পাবলিক ঘোড়ার নম্বর লিখিয়ে পয়সা দেবে, জিতলে পেমেন্ট পাবে। আর 2 নম্বর হলো 60টা, নম্বর মেলাও আর রুপিয়ালেও। বিনা পরিশ্রমে রোজগার করবেন মশাই, মোটা পেমেন্ট পেলে পাবলিক কিছু দিয়ে যাবে আপনাকে। খাঁ সাহেবের কাছ থেকে কমিশন তো পাচ্ছেনই, রাজি থাকেন তো বলুন। জনার্দন কথা শেষ করলে ভারী গলায় অবিনাশ বলল, পুলিশকে দিতে হবে কিছু।
জনার্দনের গলা জড়িয়ে আসছিল। সে ব্যাপারটা খাঁ সাহেবের। অবিনাশ হাসল। মান লজ্জা 3 থাকতে নয়। আরে মশাই, আগে হলো পেট। চাঁদির জুতো মারলে সব শালা চুপ করে থাকে। এই ধরুন আমার কথা, পেটে বিদ্যে নেই, বস্তিতে থাকতাম, উনুন বেচি, এখন মালকড়ি কামিয়ে ফেলাতে ফ্যামিলি রেখে মেয়েকে ইংলিশ স্কুলে পড়াচ্ছি। মিত্তির মশাই, জায়গা আমি ঠিক করে দেবো, আপনি 3 নম্বরের পেন্সিলার হয়ে যান। তাহলে বন্ধুরা, তোমরা এতক্ষণ শুনছিলে আমাদের আজকের পর্বটি, অর্থাৎ কালপুরুষ উপন্যাসের 10ম পর্বটি। আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্য প্রেস করবে, যাতে তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে পারো সবার প্রথমে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, দয়া করে একটা করে লাইক করে দিও সবাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তাহলে বন্ধুরা, আজকের আসছি এই পর্যন্ত। আচ্ছা, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।